আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আজকে কোলন ক্যান্সার নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোলন ক্যান্সার কি বা কি কারণে কোলন ক্যান্সার হয়ে থাকে এবং এর লক্ষণ বা উপসর্গই বা কি এবং কি চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি এ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, একসময় 50 ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে কোলন ক্যান্সার সীমাবদ্ধ ছিল। তো বর্তমানে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে এই রোগটির প্রভাব ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, স্বাস্থ্য সম্পর্কে সত্য ও সঠিক তথ্য জানার জন্য আমার এই পেজে একটি ফলো এবং একটি শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কোলন ক্যান্সার হচ্ছে আমাদের খাদ্যনালীর ঠিক শেষে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র রয়েছে এবং বৃহদন্ত্রের নিচে রেকটাম অর্গান রয়েছে। তো সেখানে যে ক্যান্সারটা হয়ে থাকে তাকে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার বা রেকটাম ক্যান্সার, এবং বৃহদন্ত্রে যে ক্যান্সার হয়ে থাকে তাকে বলা হয় বৃহদন্ত্রের ক্যান্সার। তো এটাকে আমরা অনেক সময় মলাশয় ক্যান্সার বলে জানি। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কি কারণে মূলত কোলন ক্যান্সার হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে এখন একটু আলোচনা করা যাক। তো কোলন ক্যান্সার হওয়ার জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খাদ্য অভ্যাস। অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি, তো সেগুলো স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে বা চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসারে সেই খাবারগুলো তৈরি হয় কিনা বা সেগুলো স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করা হয় কিনা বা সেগুলো আমরা স্বাস্থ্যবিধি মেনে সেই খাবারগুলো গ্রহণ করি কিনা, এটা সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সামনে যে যা পাই তা খেয়ে ফেলি। অর্থাৎ শরীরের জন্য তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু আছে বা সেটা আমার শরীরের জন্য উপযুক্ত কিনা, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করার কোনো সময়ই আমাদের থাকে না। আমরা সামনে যা পাই তাই খেয়ে ফেলি। তো এখান থেকে আমাদের এই কোলন ক্যান্সারটা সৃষ্টি হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি, অর্থাৎ প্রসেস ফুড। এগুলো আমাদের খাওয়ার অভ্যাস অত্যন্ত বেশি। বিশেষ করে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে এই প্রভাবটা বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে তারা ফাইবার বা আঁশযুক্ত খাবারগুলো কম খায়। তো এটা হচ্ছে একটি কোলন ক্যান্সার হওয়ার জন্য কারণ। আরেকটি কারণ হচ্ছে ওজন বৃদ্ধি। অর্থাৎ উচ্চতা অনুসারে ওজন যদি অত্যন্ত বেড়ে যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমাদের মলদ্বারের অর্থাৎ রেকটামের পাশে যদি পলিপ হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু কোলন ক্যান্সার হতে পারে। তো পলিপটা গোলাকৃতির অনেকটা ফুলকপির মতো দেখতে হয়। তো এটা যদি হয়ে থাকে তবে সেখান থেকেও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে যায়। তো আরেকটি কারণ হচ্ছে আমরা মলত্যাগের সময় যে হাই কমোড ব্যবহার করি। তো বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে বর্তমানে যারা এই হাই কমোড মলত্যাগের জন্য ব্যবহার করছেন, সেখান থেকেও এই ক্যান্সার রোগটি অর্থাৎ এই কোলন ক্যান্সার হচ্ছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরেকটি কারণ হচ্ছে জেনেটিক কারণ। অর্থাৎ পারিবারিকভাবে বা বংশগতভাবেও এই কোলন ক্যান্সার হয়ে থাকে। পরিবারে যদি পিতামাতা ভাই-বোন কারো এই রোগটি হয়ে থাকে, তাহলে কিন্তু এই রোগটি হওয়ার ঝুঁকি থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদের বয়স ৩০ থেকে ৩৫ বছর হলে কমপক্ষে একবার কোলনোস্কোপি করে নিতে হবে। তাহলে এই ক্যান্সার আমাদেরকে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ এই ক্যান্সার যদি হয়েও থাকে, তবে সেক্ষেত্রে উপযুক্ত ট্রিটমেন্ট নেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কোলন ক্যান্সারের জন্য নির্দিষ্ট কোনো কারণ নেই। এরকম অনেকগুলো কারণ আছে, যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর আমরা যদি মেনে না চলি, আমরা যদি নিজের ইচ্ছে বা স্বাদের মোতাবেক চলাফেরা করে থাকি, তাহলে কিন্তু কোলন ক্যান্সার বর্তমানে যে হারে দেখা দিয়েছে, এর চাইতেও কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরেকটি কারণ হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম না করা। অর্থাৎ আমরা
বর্তমানে এতটাই কর্মব্যস্ত যে প্রত্যেকেই নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এক্সারসাইজ বা ব্যায়াম করার সুযোগই পায় না। কিন্তু এক্সারসাইজ বা ব্যায়াম না করার কারণেও কিন্তু এই কোলন ক্যান্সার হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোলন ক্যান্সার রোধে বা কোলন ক্যান্সার যাতে আমাদের শরীরে দেখা না দেয়, এ কারণে আমরা অবশ্যই এই কোলন ক্যান্সারের জন্য যে য যেগুলো কারণ রয়েছে এগুলো আমরা প্রতিরোধ করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এখন আলোচনা করা যাক কি লক্ষণ বা উপসর্গ থেকে বোঝা যাবে যে কোলন ক্যান্সার হইছে। যদি আ কারো মলত্যাগের সময় মলের সঙ্গে রক্ত যায় বা মলের ধরন চেঞ্জ হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে দিনে ১ বার মল হওয়ার কথা, তো সেখানে ৩ বার বা ৪ বার মল হচ্ছে। আবার মল ত্যাগের সময় মনে হচ্ছে যেন মল আটকে আছে বা পায়খানা যেন ক্লিয়ার হচ্ছে না বা আরো মল হবে। এরকম যদি বোঝা যায়, তবে কিন্তু এখান থেকে কোলন ক্যান্সার হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কারো হজম ঠিকমতো হচ্ছে না। পেট ফুলে যাচ্ছে, পেট ফেপে যাচ্ছে বা পেটে পানি জমতেছে, বমনের ভাব হচ্ছে। এখান থেকেও কিন্তু বোঝা যায় যে তার কোলন ক্যান্সার হইছে কিনা। তো অনেকের ক্ষেত্রে রক্ত শূন্যতা দেখা দেয় এবং শ্বাসকষ্ট হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে তলপেটে ব্যথা বা জ্বালা যন্ত্রণা বা গোটা হয়ে যাওয়া এগুলোর লক্ষণও বোঝা যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যদি এ ধরনের উপসর্গ ও লক্ষণ বোঝা যায়, তবে সঙ্গে আমাদেরকে কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞের নিকট গিয়ে আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে। তো অনেকগুলো পরীক্ষা রয়েছে। তার মধ্যে কমপক্ষে আমাদেরকে কোলোনোস্কোপি করে নিতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মনে রাখবেন, ইংরেজিতে একটি কথা আছে, "প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর"। অর্থাৎ প্রতিষেধকের সাথে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। অর্থাৎ আমরা যদি সঠিক প্রতিরোধ ব্যবস্থা উপযুক্ত সময়ে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই কোলন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া আমার আপনার সকলের জন্য অত্যন্ত সহজ একটা বিষয়। তো ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।